নমস্কার, সুপ্রভাত। থার্ড আইতে আপনাদের সকলকে স্বাগত। বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই, যেখানে প্রতিদিন আমরা কোনো না কোনো এমন বিষয় নিয়ে আলোচনা করি যেটা আজকের দিনে প্রাসঙ্গিক। যেমন ধরুন, আজ মোদিজি আসছেন কলকাতায়। উনি আসেন, ভোট আইলেই ওনাকে দেখতে পাই আমরা, এছাড়া পশ্চিমবাংলায় ওনার পা পড়ে না। ভোট এসছে, উনি এসছেন, আমরা আশা করছি উনি আবার কিছু গালগপ্প করে যাবেন, প্রতিশ্রুতি দিয়ে যাবেন, যেমন প্রতিবার দেন। তারপর ভোট মিটে যাবে, আবার ওনাকে আর দেখা যাবে না। আবার সেই 29 সালের ভোটে ততদিন যদি তিনি টিকে থাকেন, তিনি নিশ্চয়ই আবার আসবেন। এরকমটা চলতেই থাকে। প্রত্যেকবার ভোট আসে, উনি আসেন, উনি এসে নানা গাল ভরা প্রতিশ্রুতি দেন। আজও হয়তো তিনি নানা গাল ভরা প্রতিশ্রুতি দেবেন এবং প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন তিনি কত বড় সুশাসক, যিনি ঘর পরিবার সামলাতে পারেন না, তিনি দেশ সামলাতে এসেছেন। ফলে যা হওয়ার তাই হচ্ছে। তিনি না পারছেন দেশ সামলাতে, না পারছেন বিদেশের ঝামেলা সামলাতে। বৈদেশিক ঝামেলায় আজকে গ্যাসের দাম আগুন। গ্যাস নিয়ে মানুষের মাথা একদম ব্যথার কারণ হয়ে উঠেছেন এই নরেন্দ্র মোদী এবং তার সরকার। 60 টাকা গ্যাসের দাম বেড়েছে, এটা যতটা না ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, তার থেকে অনেক বেশি ফ্যাক্টর যে 25 দিনের আগে গ্যাসের নাম্বারই দেওয়া যাচ্ছে না। কেউ প্রচার করছেন 2.5 দিনের মাথায় গ্যাস আসছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 10 দিন 15 দিন কেটে গেলেও গ্যাস মানুষ পাচ্ছেন না। এই গ্যাস কতদিনে মানুষ পাবেন ঠিক তার ঠিক ঠিকানা নেই। কালকেই একটি পোর্টালে পড়ছিলাম, যেখানে তারা বলছেন যে হরমুজ প্রণালী থেকে গ্যাসের জন্য ভারতীয় জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। আবার অন্য একটি পোর্টালে পড়ছি যে না, ভারতকে কোনো রকম জাহাজ চলাচলের অনুমতি ইরান এখনো দেয়নি। ফলে আসলে ঘটনাটা কি, যতক্ষণ না আমাদের দেশের সরকার বলবে ততক্ষণ তো বুঝতে পারছি না। পোর্টালের খবরেতে কোনো আস্থা নেই। প্রধানমন্ত্রী আশা করছি আজকে এটা বলবেন যে না, গ্যাসের সাপ্লাইয়ে কোনো সমস্যা হবে না। 60 টাকা দাম বেড়েছে ঠিকই, কিন্তু আপনাদের সাপ্লাইয়ে অসুবিধে হবে না। মানুষ বিপর্যস্ত হয়ে গিয়েছে এই কদিনের গ্যাসের সমস্যায়। অনেক বাড়িতে অনেক পরিবার আছে যাদের একটি মাত্র সিলিন্ডার, এবং একটি সিলিন্ডারের উপরেই তারা সারা মাস চলে। যখন সিলিন্ডার প্রায় শেষ হবার মুখে, তখন তারা নাম্বার দেন, 1 দিন বা 2 দিন পরে গ্যাস আসে, তারা আবার চলতে থাকে। বহু পরিবার এরকম আছে, তাদের সিলিন্ডার অনেকে শেষ হয়ে গিয়েছে, বাড়িতে অসুস্থ রোগী যাদের জল গরম করতে হয়। তো এই রকম অবস্থায় আমরা কি আবার সেই কয়লা, ঘুঁটে, গুল ইত্যাদিতে ফিরে যাব? দাও ফিরে সে অরণ্য লহয়ে নগরের মতন, যে আমাদের আর নগর সভ্যতা চাই না, আসুন আমরা সব কাটি, আমরা সব ঘুঁটে জোগাড় করি, আমরা গুল জোগাড় করি, আমরা কয়লা জোগাড় করে আবার রান্নার চাপাই। সেই পুরনো দিনের মতন গল গল করে সাদা ধোয়া উঠোনে উঠুক, এটাই কি আমরা চাই? আমরা তো সেই পথেই চলেছি। আমরা যখন চাঁদে যান পাঠাচ্ছি, রোভার পাঠাচ্ছি, তখন আমাদের দেশে গ্যাস উৎপাদনে আমরা আত্মনির্ভরশীল নই। শুধু গ্যাস উৎপাদনে কেন, আমরা কোনো বিষয়ে আত্মনির্ভরশীল কি? এই যে মোবাইলগুলো দেখেন মেড ইন ইন্ডিয়া, এগুলো একটাও কি যন্ত্রাংশ ভারতে তৈরি হয়? শুধু তো এনে অ্যাসেম্বল করা হয়। গাড়ি, কোনটা ভারতের তৈরি গাড়ি? মারুতি, টাটা, মাহিন্দ্রা, সবই তো বিদেশ থেকে পার্টস এনে এখানে জোড়া হয় শুধু। এই অ্যাসেম্বলকে যদি ম্যানুফ্যাকচারিং বলে চালানো হয়, যারা চালায় এবং যাদের জিডিপি তলানিতে চলে গিয়েছে, তাদের মুখে বড় বড় কথা কেন শুনবো আজ আমরা? বহু মানুষ আজকে এই সভায় আসবেন এবং বহু মানুষ যোগদান করবেন, তাদের হেভিওয়েট বলে প্রচার করা হবে। এমন কিছু মানুষ হয়তো প্রধানমন্ত্রীর হাত থেকে বিজেপির পতাকা হাতে নেবেন, যারা পরিচিত মুখ, কিন্তু তারা হেভিওয়েট কিনা আমরা জানি না। যদি আপনি রাজনৈতিকভাবে অভিজিৎ গাঙ্গুলিকে হেভিওয়েট ভাবেন, তাহলে তো ভুল ভাববেন। তো এইরকমই হয়তো কোনো হেভিওয়েট বিভিন্ন পেশা থেকে, ডাক্তার ফাক্তার ইত্যাদি, হয়তো আজকে জয়েন করবেন, কিন্তু তারা কতটা বিজেপির কাজে লাগে আমি জানি না। অভিজিৎ গাঙ্গুলির মতন ব্যক্তিত্বরা, তারা বিজেপির রাজনৈতিকভাবে কতটা কাজে লাগে, হয়তো তিনি ভোটে জিতেছেন, একদম নিঃসন্দেহে তিনি জিতেছেন, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তিনি রাজনৈতিকভাবে কতটা পরিপক্ক সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে। এদিকে সোনালী গুহ, তিনি এমন একটা মন্তব্য করে বসেছেন, সারা দেশে হইচই, সারা রাজ্যে হইচই, অথচ মুখ্যমন্ত্রীর তরফে বা তৃণমূলের আইটি সেলের তরফে এ নিয়ে কোনো প্রতিবাদ আমরা দেখিনি। এটা হয়তো স্ট্র্যাটেজি হতে পারে তাকে ইগনোর করার, বা এটা হতে পারে তারা জল মাপছেন কতদূর সোনালী যেতে পারেন। সোনালী এটাও বলেছেন যে তাকে ভবানীপুরে টিকিট দিলে, বিজেপি যদি টিকিট দেয়, তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন।
এখন ব্যাপারটা হচ্ছে মস্তিষ্কের কত সমস্যা হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে আমি জানি না। আমি শুনেছি তিনি মদ্যপান করেন, শুনেছি, এবং আমি শুনেছি তার অন্যান্য অনেক রকম গুণই আছে। ফলে তার মুখ থেকে এই ধরনের কথাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় ঠিক না। যেটা তৃণমূল স্ট্র্যাটেজি নিয়েছে, আমার মনে হয় সেটাই ঠিক স্ট্র্যাটেজি, যে এই রকম লোককে উপেক্ষা করাই ভালো। কিন্তু মুশকিলটা কি হচ্ছে জানেন, আমরা গ্যাসের দামটাকে উপেক্ষা করতে পারছি না। গ্যাসের যে দাম 60 টাকা বেড়েছে, সাধারণ মানুষের তো নাভিশ্বাস উঠেছেই, তার মধ্যে সাপ্লাই নেই। সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন যারা কমার্শিয়াল গ্রাহক। কমার্শিয়াল গ্রাহক মানে যারা ব্যবসা বাণিজ্যের জন্য গ্যাস কেনেন, অর্থাৎ কমার্শিয়াল সিলিন্ডার যারা নেন। এই মানুষগুলো প্রত্যেকে সমস্যায় পড়েছেন, প্রত্যেকে সমস্যায় পড়েছেন। বহু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, চেন্নাইয়ের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, ব্যাঙ্গালোরে হয়ে গিয়েছে, কলকাতায় হয়ে গিয়েছে। আমরা এরকম বহু রেস্টুরেন্ট মালিকের কাছে গিয়েছিলাম, আমরা বহু রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলেছি, বহু যারা ছোট ছোট চাউমিন, এগরোল ইত্যাদি দোকান চালান তাদের সাথে কথা বলেছি, পরোটা, কচুরি ইত্যাদি তৈরি করেন এমন মানুষের সাথে কথা বলেছি। প্রত্যেকে বিপর্যস্ত, প্রত্যেকের ব্যবসা মানে লাটে ওঠার জোগাড়। অথচ আপনাদের বলে রাখি, এই রেস্টুরেন্ট ব্যবসা থেকে ভারতের জিডিপির 3% আসে। 3% ভাগিদারিত্ব আছে এই রেস্টুরেন্ট ব্যবসা। এমনি জিডিপি মানে একেবারে মায়ের ভোগে, তারপরে যদি রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ হয়ে যায় আরও নামবে। এমনি ভারত এখন আর উৎপাদনশীল দেশ নয়, ভারত এখন বিক্রি বাট্টার দেশ। অন্য জায়গা থেকে মাল কিনে আনো, ভারতে অ্যাসেম্বল করো, মেড ইন ইন্ডিয়া স্টিকার লাগাও, তারপরে বিক্রি করো, এই তো হচ্ছে। এখন উৎপাদন হয় না। এখন কারখানা থেকে দেখবেন হাজারে হাজারে শ্রমিক কারখানা থেকে বেরিয়ে আসছে, তেমনটা তো আর দেখেন না। দেখেন কি, সুইগি, জোম্যাটো, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ডেলিভারি বয় দেখেন। এই রকম অবস্থায় ভারতবর্ষ চলছে, সারা ভারতবর্ষে এই অবস্থা, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে এখন এই গিগ গিগ শ্রমিক যারা, যারা ধরুন অ্যাপ ক্যাব চালান, মানে ওই ওলা উবের চালান, যারা ধরুন এই যে ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি করেন বা সুইগি জোম্যাটোর খাবার ডেলিভারি করেন, এরাই এখন ভারতের মূল শক্তি। অথচ এদের দিকে ভারত সরকার ফিরেও তাকায় না। এদের কোনো নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, চাকরির নিরাপত্তা নেই। আজকে যদি কোনো রকম কিছু ঘটে যায়, ফ্লিপকার্ট যাকে খুশি তাড়িয়ে দিতে পারে, সুইগি যাকে খুশি তাড়িয়ে দিতে পারে। এই রকম একটা অবস্থায় তাদের জীবন কাটাতে হয়, অনিশ্চয়তার মধ্যে। বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিলেন, উল্টে এই লকডাউনের সময় প্রায় 5 কোটি মানুষের চাকরি চলে গেছে, তাদের চাকরি আর ফিরে আসেনি। অর্থাৎ এই যে বারবার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, 15 লক্ষ টাকা দেবো, 100টা স্মার্ট সিটি করে দেবো, এই যে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, তার বন্যা আজও বইবে। অনেকে বলছেন যে থিমের রাজনৈতিক মঞ্চ। হ্যাঁ, রাজনৈতিক মঞ্চটা থিমের হয়েছে, দক্ষিণেশ্বরের থিমে হয়েছে, বেশ হয়েছে। রাজনৈতিক মঞ্চ দক্ষিণেশ্বর মঞ্চ যদি দক্ষিণেশ্বরের থিমে করেন, এ তো ভালো কথা। কারণ বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার কোনো থিমকে যদি বিজেপি আঁকড়ে ধরে আমাদের তো ভালো লাগবে। কিন্তু বাংলার প্রাণ, বাংলার আত্মাকে কি তারা আঁকড়ে ধরতে পেরেছেন? বাংলার মানুষের সংস্কৃতিকে তারা আঁকড়ে ধরতে পেরেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, মানে তার বাণী ভুলভাল উচ্চারণ করা, তার জন্মস্থান বদলে দেওয়া, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করা, মানে এই রকম যাদের সংস্কৃতি, তারা বাঙালির সাথে একাত্ম হবে কি করে? হতে পারছে না কিছুতে। তারা চেষ্টা করছে দক্ষিণেশ্বরের মন্দির দেখিয়ে তারা কতটা বাঙালি হয়েছে দেখানোর। আজও হয়তো আমাদের প্রধানমন্ত্রী 2-4টে ভুলভাল উচ্চারণে বাংলা কথা বলবেন, তাতেই বাঙালি হয়ে গেলেন। বাঙালির জন্য কিছু করতে তো হবে। এই যে আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, এটা কি তৃণমূলের টাকা আটকে রেখেছেন আপনি? আটকে তো রেখেছেন বাঙালির টাকা, বাংলার মানুষের টাকা। তাতে তৃণমূলও আছে, আপনার দলের সমর্থক বিজেপির সমর্থকও আছে, বাম সমর্থকও আছে, কংগ্রেস সমর্থকও আছে। আপনি যাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, তারা কি সবাই তৃণমূলের সমর্থক? তা তো নয়। সেখানে বিজেপি সমর্থক, কংগ্রেস সমর্থক, বাম সমর্থক আছেন। আপনি বাঙালির টাকা আটকে রেখেছেন, এবং এই বাঙালির টাকা পয়সা, ন্যায্য টাকা, হকের টাকা আটকে রেখে আপনি বাঙালির ভোট চাইতে আসছেন। বাঙালি কি সেটা মানবে? আজকে ব্রিগেড আমরা নজর রাখবো, আমাদের প্রতিনিধিরা থাকবেন সেখানে, সেখানে মানুষের সাথে কথাবার্তাও বলবেন, সে ভিডিও আমরা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে বাঙালি সাজা আর বাঙালি হওয়া দুটো তো এক নয়। আজকে গ্যাসের দাম যে জায়গায় পৌঁছে গিয়েছে, শুধু বাঙালি কেন, সারা ভারতবর্ষের মানুষ বিপর্যস্ত, সারা ভারতবর্ষের মানুষ বিপর্যস্ত। যদি ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ যদি আর 15টা দিন ইরান চালিয়ে যায়,
যতদূর মনে হচ্ছে ইরান লম্বা যুদ্ধের জন্য তৈরি হয়েছে। এবং যদি এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে আর 15টা দিন, আমরা তো না খেয়ে মরবো। এমন বৈদেশিক নীতি আমরা বানিয়েছি, আমাদের তো কেউ বিশ্বাস করে না। আমাদের মানে স্বাভাবিক বন্ধু এবং চিরস্থায়ী বন্ধু ইরান এবং রাশিয়া, তারা পর্যন্ত আমাদের প্রতি বিমুখ হয়ে গিয়েছে ওই আমেরিকার তাঁবেদারি করতে গিয়ে। কেন আমেরিকার তাঁবেদারি করছি আমরা? গতকালই বলেছি আমরা লাইভ অনুষ্ঠানে, যে এই এপস্টিন ফাইল থেকে বাঁচতে, আদানিকে আমেরিকার আদালত থেকে বাঁচাতে, বা ইসরায়েল থেকে পেগাসেস কেনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম টেকনোলজি নেওয়া, এগুলো থেকে মুখ লুকোতেই কিন্তু আজকে ইসরায়েল আর আমেরিকার পায়ের তলায় পড়ে গিয়েছি আমরা। আর আমেরিকা ইসরায়েলের পায়ের তলায় পড়ার দরুন আমরা সারা বিশ্ব থেকে মানে একটা মানে অস্পৃশ্যতার ভুগছি। সারা বিশ্বের কেউ আর আমাদের বিশ্বাস করছে না। আজকে আমরা কিভাবে বিশ্বাস করব নরেন্দ্র মোদীর কথাগুলো, যিনি তা আজকে বলতে চলেছেন কিছুক্ষণ পর ব্রিগেডে। তিনি যে কথাগুলো বলবেন, তিনি তো নিজের ঢাক নিজে পেটাবেন, নিজের দলের ঢাক পেটাবেন, কিন্তু বাঙালির পেটে টান পড়ছে, গ্যাসে টান পড়ছে, মানুষ খেতে পাচ্ছে না, তার জন্য কি করছেন? কিছুই তো করেন না। আজ পর্যন্ত বাঙালির জন্য এই বিজেপি সরকার কি করেছে আপনারা কমেন্ট করে লিখে জানান তো, আমি তো জানি না। বাঙালির জন্য তারা কিচ্ছু করেনি, উল্টে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে বা মাছ বিক্রি করলে তাকে বাংলাদেশি বলে দেখে মারা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, এমনকি বাংলাদেশের ডিপোর্ট পর্যন্ত করে দেওয়া হচ্ছে। তারপরে আইনি প্রক্রিয়া দিয়ে তাদেরকে আনা হচ্ছে, অনেকে এখনো আটকে আছে। এই তো অবস্থা। বাঙালির প্রতি মানে এতটুকু সংবেদনশীলতা বিজেপি এখনো দেখায়নি। কেন তাদের কথায় বিশ্বাস করে মানুষ ভোট দেবে বলুন তো? আমরা অনেক রেস্টুরেন্ট মালিক, অনেক ছোট ছোট যারা স্টলে চাউমিন, এগ রোল, কচুরি ইত্যাদি বিক্রি করেন, চপ বিক্রি করেন, এমন মানুষের সাথে কথা বলেছি যারা এইসব জীবিকার সাথে যুক্ত, তাদের আজকে পেটে গামছা বাঁধতে হচ্ছে। তাদের কথা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. Visit us www.padmalayagroup.in. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। প্রধানমন্ত্রী এসেছেন গ্যাস দিতে। হ্যাঁ, তিনি যে গ্যাস দেন আমাদেরকে, 100টা স্মার্ট সিটি করে দেব, 2 কোটি বেকারের চাকরি দেব, 15 লক্ষ টাকা দেব, এইসব গ্যাস দিতে তিনি এসছেন। আমাদের পেটে টান পড়েছে, আমাদের গ্যাস নেই, জ্বালানি মতন কিছু নেই, সেদিকে তার কোনো হুঁশ নেই, সে ব্যাপারে তিনি কিছু বলবেনও না। তিনি বাইপাস করে যাবেন। ওই দুটো একটা ট্রেনের হয়তো ঝান্ডা উদ্বোধন করবেন, 2-একটা প্রকল্পের ঘোষণা করবেন যে অমুকটা করে দেবো, তমুকটা করে দেবো। আমরা এইসব গল্প শুনে আসছি, প্রত্যেকবার ভোটের আগে এসে নানান গাল গপ্প শুনি। এর আগেও তো এসে বলেছিলেন মতুয়াদের সবাইকে নিঃশর্তে নাগরিকত্ব দেব। কতজন মতুয়াকে নিঃশর্তে নাগরিকত্ব দিয়েছেন? একজন মতুয়াকেও নিঃশর্তে নাগরিকত্ব দেননি। তারা আপনাদের ভোট দেবে কেন? কেন দেবে আপনাদের ভোট? আপনারা বারবার তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলার মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন। এখন আজকে তিনি বিভিন্ন গ্যাস দেবেন, 2-একটা ট্রেন উদ্বোধন করবেন। ট্রেন উদ্বোধন মানে তো নতুন কিছু না, পুরনো ট্রেনগুলোরই নাম বদলে দিয়ে, রং বদলে দিয়ে নতুন ট্রেন বলে তিনি ঘোষণা করবেন। আর বাংলার থেকে যে ট্রেনগুলো চলে তার লড়ঝড়ের অবস্থা দেখেছেন? আর দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের ট্রেনগুলোর অবস্থা দেখেছেন? সব নতুন যে বগিগুলো সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিম ভারতে। আর যত লড়ঝড়ে বগি ছিল পশ্চিম ভারতে সব পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই পূর্ব ভারত, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যায়। একটু যারা দেশ ঘোরেন তারা এটা ভালো পরিষ্কার বুঝতে পারবেন। তো এইরকম একটা বাঙালি বিদ্বেষী, আপাদমস্তক বাঙালি বিদ্বেষী মানুষ আজ আসছেন গ্যাস দিতে। হ্যাঁ, সেই গ্যাসে কেউ কেউ ফুলে ফেপে উঠবেন, কেউ কেউ তার হাত থেকে পতাকা নিয়ে গদগদ হবেন, ফেসবুকে পোস্ট করবেন, কিন্তু তাতে বাঙালির কি? বাঙালির কি এসে যায়? বাঙালি যেটা চায় সেটা হচ্ছে যে তার জীবনের নিরাপত্তা চায়,
তার জীবনযাত্রার নিরাপত্তা চায়, তার চাকরি বাকরি বা ব্যবসার নিরাপত্তা চায়, সবই তো নিরাপত্তাহীনতায় ভুগছি। সব নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সকলেই। এই ধরুন আজকে আমরা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, কালকে চলবে কিনা জানি না, যে কোনো সময় হয়তো মানে আমাদের মতন চ্যানেলগুলোকে ব্লক করে দেওয়া হবে। একটা সময় করে দেওয়াও হয়েছিল এনকে ডিজিটালকে ব্লক, কিন্তু সেটা ধোপে টেকেনি। যাকে পরবর্তীকালে আপনাদের শুভেচ্ছা দোয়া ভালোবাসায় ফিরেও এসেছি আমরা। কিন্তু এখন যে ইদানিং যে সমস্যাটা এসছে, এই এসআইআর নিয়ে 50 লক্ষ লোকের নাম এখনও ওঠেনি। 60 লক্ষ লোক বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 50 লক্ষ লোক এখনও উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলবেন সেটা শোনার অপেক্ষায় থাকবো। প্রধানমন্ত্রী গ্যাসের এই হাহাকার নিয়ে কি বলবেন সেটা শোনার অপেক্ষায় থাকবো। কিন্তু তার আগে শুনবো মানুষের হাহাকার। মানুষ কি বলেছেন এনকে ডিজিটালের প্রতিনিধির সামনে। প্রচুর মানুষ মুখ খুলেছেন, তার ছোট্ট কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে তারপরে শেষ করবো আজকের অনুষ্ঠান। মানে এখন যা বাজারের অবস্থা, এখন চালাবার মতো আমাদের সমস্যা খুবই খারাপ লাগছে। কিন্তু এখন সবের দাম বাড়া, তেলের দামও বাড়া, মাংসের দামও বাড়া, সবকিছুই বাড়া, খুবই অসুবিধা হচ্ছে এখন। কতগুলো গ্যাস সিলিন্ডার? এই 10 থেকে 15টা। সাম্প্রতিক গ্যাসের দাম বাড়ায় ব্যবসায় কতটা খরচ হয়েছে? ব্যবসায় অনেক খরচ হয়েছে। কতটা খরচ বেড়েছে আপনার? অনেক বেড়ে গেছে, আর হচ্ছে না। মাসে কতগুলো গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়? আমাদের মাসে 5টা 6টা লেগে যায়, ঠিক আছে। 5টা 6টা লাগার পরে এখন কোম্পানি বলছে অনেক খরচা বেড়ে গেছে, এক একটা গ্যাসের দাম এত বেড়েছে, আমার কোথা থেকে মেনটেন করব। এই জন্য ওদের বক্তব্য যে কি যা আছে মাল বুকে ওইটা শেষ করে দোকানটাকে বন্ধ করে দেওয়া হবে। এখন পর্যন্ত মালের কোনো জ্ঞান নেই, মাল পাওয়া যাচ্ছে না খুঁজে, বুঝতে পেরেছেন তো। এটা হলো প্রবলেম, অনেক খরচা। এখন বাজার হাটেও দাম প্রচুর। গ্যাস সিলিন্ডার ব্যবহৃত করা হয় আমাদের মিনিমাম 12টা থেকে 13টা লাগে। সাম্প্রতিক গ্যাসের দাম বাড়ায় ব্যবসায় খরচ কতটা বেড়েছে? মালিকের খরচ অনেক বেড়ে গেছে। মালিকে এখন সিদ্ধান্ত দোকান বন্ধ করে দেবে, সেই নিয়ে এখন আমাদের একটা আলোচনা চলছে। মনে হচ্ছে দোকানই বন্ধ হয়ে যাবে, এত যদি গ্যাসের দাম হয় কিভাবে মালিক চালাবে। রেস্তোরাঁয় মাসে কতগুলি গ্যাস ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করা হয়? 9টা 10টা। সাম্প্রতিক গ্যাসের দাম বাড়ায় ব্যবসায় কত খরচ বেড়েছে? গ্যাসের সাপেক্ষে বলতে গেলে ডবলের ডবল বেড়েছে। এই পরিস্থিতিতে খাবারের দাম বাড়ানো বা ব্যবসা টিকিয়ে রাখার কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? খাবারের দাম বাড়ানো যায়, কিন্তু খদ্দের কি সেই টাকা দেবে? প্রায় মাসে কতগুলি গ্যাস ব্যবহৃত করা হয়? 10 থেকে 12টা। সাম্প্রতিক গ্যাসের দাম বাড়ায় কতটা সমস্যা হচ্ছে ব্যবসায়? প্রচুর সমস্যা হচ্ছে, দামটা অনেকটা বেড়েছে, ওর জন্য আমদানিটাও কম হচ্ছে, সমস্যা তো বেড়েছে। এখন বিরাট সমস্যা হচ্ছে। মিষ্টি তৈরি করতে কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। মিষ্টি কেন, সবার ঘরে হবে, হোটেল সবই বন্ধ হবে, রেলেরও প্যান্টিকার বন্ধ হবে। আপনার মিষ্টি তৈরি করতে দোকানে কটা সিলিন্ডার লাগে? বলা মুশকিল আছে, কি করে বলবো। যেরকম মাসে হয় না, ওটা সপ্তাহ হিসাবে হয়। 15টা 20টা করে লাগে। এখন তো সিলিন্ডারে যখন ওই আপনাদের এমনিতে বাড়ি দিয়েছে 200 টাকা করে বাড়িয়ে দিয়েছে, ব্ল্যাকে বিক্রিও করছে। না ব্ল্যাক না, আমরা থেকে, এটা কমার্শিয়াল। আচ্ছা, কতটা অসুবিধা হচ্ছে ফুচকা তৈরি করতে? অনেক বড় সুবিধা হচ্ছে। কটা গ্যাস লাগে মাসে তোমার ফুচকা তৈরি করতে? গ্যাস ভাগ হচ্ছে 2-3 লেগে যায়। 2-3 লেগে যায়। এখন সেই গ্যাস পাচ্ছো না, 25 দিন 30 দিন লেগে যাচ্ছে। যদি ঘাটতি হয় ফুচকা বিক্রি করতে কতটা সমস্যা হবে? অনেক সমস্যা, বিক্রি করতে হবে না। हफ्ता में महीना में कितना? 30 लगता है। अभी तो 30 नहीं मिल रहा है। नहीं, अभी तो नहीं मिल रहा है। दिक्कत हो रहा है कि नहीं? और दिक्कत। खाना का दाम क्या बढ़ाना होगा? क्या बढ़ाना होगा? जरूर नहीं तो इस तरह नहीं चलेगा। नहीं चलेगा, कैसे चलेगा? इतना महंगाई होगा तो कहाँ से चलेगा? ब्लैक से खरीद रहे हैं क्या? ब्लैक से तो खरीद ही रहा है। অনেকটাই অসুবিধা হচ্ছে। আজকে আমার কাছে যেটুকু স্টক আছে ওইটুকু চলবে, কালকে থেকে হয়তো আমাকে বন্ধ করে দিতে হবে। আমার মিনিমাম দুটো, সারাদিন দুটো তো লাগেই, সারাদিনে দুটোই লাগে। এখন তো একটাও পাচ্ছি না, যেখানে ফোন করছি কালোবাজারি হচ্ছে। একটা গ্যাস মিনিমাম 3000, 2000, 2500 টাকা এক্সেস দাম বলছে, যাদের কাছে আছে তাও পাওয়া যাচ্ছে না। এইরকম অনেকটাই অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতিতে খাবারের দাম বাড়ানো বা ব্যবসা টিকিয়ে রাখা কতটা জরুরি? গ্যাসটা খাবার বাড়ানো, খাবার দামটাকে আপ করা সেটা পরের প্রশ্ন, কিন্তু গ্যাসটাই যদি না পাই বিক্রিটা করব কি করে, খাবার তৈরিটা করব কি করে? আমাদের ওই 10 দিনে দুটো লাগে, মানে মোটামুটি 6খানা। আমাদের 19 কিলো,
কমার্শিয়াল গ্যাস লাগে। তো এখন তো যা অবস্থা মনে হচ্ছে কালকে দিয়ে রেস্টুরেন্ট আর চালাতে পারবে না। এখন বলছে কালকে লেটেস্ট দাম জিজ্ঞাসা করলাম, বলছে 4200-4300 টাকা। তো আমাদের মেনু তো অলরেডি যা আছে, আমরা তো 4200-4300 টাকা 19 কিলো, যে যার থেকে আমি 12 মাস নিই, আমাদের 1650 লাস্ট নিয়েছি 1650, আমার কাছে চালান আছে। তারপরে কালকে যখন ফোন করছি বলছে যে লাগবে 4200 টাকা। আমি আর কোনো বলি, আমি তো আমার আর লাগবে না। তো আমাদের মেনুতে যা আছে আমরা তো ওই বেচতে পারবো। আমরা যদি 5 টাকা 10 টাকা বেশি বলি, আমাদের তো কাস্টমার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে কিসের জন্য বেশি আপনি চাইছেন, কিসের জন্য। তো আমার দরকার নেই, মানে তো আজকে অব্দি চালাতে পারবো কোনো রকম, তো কালকে দিয়ে হয়তো বন্ধ করে দিতে বাধ্য। রেস্তোরাঁয় মাসে কতগুলি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়? 4টে 5টা। সাম্প্রতিক গ্যাসের দাম বাড়ায় ব্যবসায় খরচ কতটা বেড়েছে? বহুত বেড়ে গেছে, ডবল বেড়ে গেছে। যদি গ্যাস সরবরাহ ঘাটতি হয় তাহলে রেস্তোরাঁ চালানো কতটা কঠিন হয়ে পড়বে? আর বললো দোকান বন্ধ করে বাড়িতে শুয়ে থাকতে হবে। শুনলেন সাধারণ ছোট ছোট প্রান্তিক ব্যবসায়ীদের কথা। কেউ ফুচকা বিক্রি করেন, কেউ কচুরি বিক্রি করেন, কেউ চপ ভাজেন, কারো রেস্টুরেন্ট আছে, কেউ এগরোল চাউমিনের ব্যবসা করেন। সব ব্যবসা বন্ধ হয়ে যেতে বসেছে একমাত্র আমাদের পররাষ্ট্রনীতির, ভ্রান্ত পররাষ্ট্রনীতির জন্য। শুধু কি তাই, মিড ডে মিল বন্ধ হয়ে যেতে বসেছে, রেলের প্যান্ট্রিকারে গ্যাস নেই, অর্থাৎ ট্রেনে সফর করতে গেলে যে খাবারটা আপনি খেতেন সেইখানে পর্যন্ত গ্যাসের সাপ্লাই নেই। হাসপাতালগুলোর কি হবে আমরা জানি না, সেখানে রোগীদের খাবার কিভাবে দেওয়া হবে আমরা তাও জানি না। আগামী যদি 15 দিন যুদ্ধ চলে, পুরো ব্যবস্থাটাই তো আটকে যাবে। আমরা আশা করব প্রধানমন্ত্রী আজ এ ব্যাপারে আমাদের নিশ্চিত করবেন, এই উদ্বেগ থেকে আমাদের বের করে আনবেন। আমরা এটা তো আশা করব, এবং আমাদের প্রতিনিধিরা আগামী কয়েক ঘন্টার মধ্যে, আগামী কয়েক ঘন্টা না, তারা অলরেডি অনেকেই পৌঁছে গেছেন, আর বাকি যারা আছেন তারাও পৌঁছে যাবেন। আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি আগামী কয়েক ঘন্টার পরে যে সভা শুরু হবে, সেই সভার শুরুর সময় থেকে শেষ পর্যন্ত থেকে তারা রিপোর্টিং করবেন, এবং সেখানকার বিশেষ বিশেষ অংশগুলো আমরা আপনাদেরকে কালকে, আজকে হয়তো হবে না, আগামী সোমবার হয়তো নিশ্চয়ই আপনাদের সেটা দেখাতে পারবো। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, তবে এই প্রত্যাশা রেখে অনুষ্ঠান শেষ করছি যে প্রধানমন্ত্রী এই গ্যাস যন্ত্রণা থেকে আমাদের কিভাবে মুক্তি দেবেন তার একটা দিশা আজকে নিশ্চয়ই দেখাবেন। এসআইআরে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় গিয়ে যারা এখনও অ্যাডজুডিকেশনে আছেন তাদের কি হবে, তাদের ব্যাপারে কিছু নিশ্চিত প্রধানমন্ত্রী বলবেন। মতুয়াদের উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি কিছু বলবেন, যে মতুয়াদের কিছুই নেই ডকুমেন্ট, অথচ তারা ভারতে এসে বসবাস করছেন এবং হিন্দু, তাদের জন্য কি বলবেন সেই প্রত্যাশা করব। আমরা খুব ভালোভাবে জানি প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য একটা শব্দও খরচ করবেন না, প্রধানমন্ত্রী খ্রিস্টানদের জন্য খরচা করবেন না, প্রধানমন্ত্রী যদি কিছু বলেন তার বলার যা কিছু থাকবে হিন্দুদের জন্য। মতুয়ারাও তো হিন্দু, আমরা প্রত্যাশা করব এই হিন্দু মতুয়াদের উদ্দেশ্যে, রাজবংশীদের উদ্দেশ্যে তিনি নিশ্চয়ই কোনো আশ্বাস বাণী দেবেন। আর যদি তা না দেন, বাংলার মানুষ, জনতা জনার্দন তারা সিদ্ধান্ত নেবেন যে এই রকম প্রধানমন্ত্রীর বক্তব্যে আস্থা রেখে আর কতদিন তারা চলবেন নাকি চলবেন না। সকলে ভালো থাকবেন, নমস্কার।